শুধু আনন্দ। আমাদের গ্রামে যে আজকে দুর্গা পুজো গো, এই 5টা দিন আমাদের মন যে আজকে আনন্দই পুরো ভরাক্রান্ত হয়ে থাকবে। কিন্তু কিন্তু এই 5টা দিন পরে যে আবার বিজয়া দশমী, সে হোক গে যাক বাবা। এই আনন্দের মাঝে আপনাদের মাঝে আরো একটি আনন্দের খবর দিই। আমাদের গ্রামে হরনাথ চৌধুরী, ওনার বাড়িতে একটা দারুণ কাণ্ড ঘটেছে। কি কাণ্ড সেটা জানতে হলে দেখুন তাহলে। ওই হরনাথ বাবুর বাড়ির চাকর ছুটতে ছুটতে এসে বলছে, কাশি থেকে ফিরে কর্তাবাবু দেখুক তার কথা মতন সব ব্যবস্থা করতে পেরেছে কি। যুধিষ্ঠির দাদা রাস্তায় এত দেরি হচ্ছে না? হলেই না, পুজোটা পুড়িয়ে যাচ্ছে না। আজ তো সবে ষষ্ঠী। তবু কিন্তু ওই অনুপিতুর জামা দুটো ভাবতে হবে না দিদিমণি, ভাবতে হবে না। ভাগ্যিস মনে করিয়ে দিলে। আরে সকালেই দেবার কথা ছিল। আমি ওই মায়ের জামা নিয়ে তবেই ফিরবো। ঠিক আছে যুধিষ্ঠির, তুমি যাও। বৌদি, আজ তুমি কোথায় তা আমি জানি না। তুমি যেখানেই থাকো সেখান থেকে তুমি চেয়ে দেখো, আমি তোমার সন্তানকে সুন্দর করে মানুষ করেছি। তোমার সংসারকে আমি ভেঙে যেতে দিইনি। তোমার সাধের অনুপিতু বাবলাকে আমি আমার স্নেহ ভালোবাসা দিয়ে আমি তাদের মানুষের মতো মানুষ করছি। কি হয়েছে দাদা? দাদা তুমি এই আসছো বুঝি, কিন্তু অমন করে হাঁপাচ্ছ কেন? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি পাখা নিয়ে আসছি। পাকা লাগবে না। তোদের খবর কি? আমাদের খবর ভালো দাদা। গৌতম কেমন আছে? ভালো আছে, আমরা সবাই ভালো আছি। কিন্তু অনুপিতু কোথায়? ওদের তুমি আনুনি বুঝি? ও, তুমি মনে করেছো আমি ওদের মানুষ করতে পারবো না? পিতুকে নিয়ে শাশুড়ি কাকড়ি মশাই ওই পুজোর দালানে গিয়েছিল। আর অনু আর আসবে না। কেন আসবে না দাদা? অনু আর নেই। কাশিতে গিয়ে শাশুড়িকে বললাম আমি পিতুকে আর অনুকে বাড়ি নিয়ে যাবো। শুনে তিনি অমত করেনি। কিন্তু আমার আজ আর আগের দিন বিকেল থেকে অনু আমার নিখুঁত। না, হারিয়ে যেতে পারে না। কোথায় গেল? মাত্র 4 বছরের মেয়ে, তার যে এখনো ভালো করে জ্ঞান হয়নি। বলো না দাদা, বলো না, কোথায় গেল আমাদের অনু? বলো না। আমি তাই ভাবছি রে বোন, অনুকে হারিয়ে শ্বশুর বাড়ির সকলে শোকে মূল্য আমি পিতুর জন্য আসতে হলো। কিন্তু আমি এখন বৌদিকে কি বলবো দাদা? আমি যে তার অন্তিম শিহরে বসে কথা দিয়েছিলাম, আমি তার স্বাদের বাবলা অনুপিতুকে মানুষের মতো মানুষ করব। বলো না দাদা, বলো না। অনু! এই যে কর্তামশাই, আপনি এসে গেছেন। এই দেখুন দেখুন, এই অনুমাদের জামা কাপড়গুলো কেমন হয়েছে দেখুন তো। ও পোশাক আর কে পরবে? তার মানে আমাদের অনু হারিয়ে গেছে। জমিদার আমি হরনাথ চৌধুরী আমার মেয়েকে এত সহজে হারিয়ে যেতে দেবো না। আমি কাশির পথে পথে অনুকে খুঁজে বেড়াবো আর ধরে ধরে গিয়ে অনু অনু বলে রেখে বেড়াবো। এসে ঠিক সারা দেবে। বাবু অনু কথা ভালো
বাসার রাজ প্রাসাদে সুখীরাত ঘুমরে কাঁদে ভালোবাসার রাজ প্রাসাদে সুখীরাত ঘুমরে কাঁদে কোথায় আছে আমার প্রিয়া তোমরা বলো না তোমরা বলো না ও আকাশ তুমি বলো না ও বাতাস তুমি বলো না একটি কথা একটি কথা একটি কথা প্রতিমার বাবা হওয়ার চৌধুরী এই পলাশপুরের জমিদার ছিলেন। কিছু মনে করো না বাবাজি, 20 বছর আগে আচ্ছা তোমার এই ভগ্নিপতি সত্যপ্রসন্ন ওই হরনাথ চৌধুরী স্টেটে নাইবি করতো। মুখে তা অবশ্য শুনেছি। হ্যাঁ, তা তো শুনবে, এ তো আর মিথ্যে কথা নয়। ভগবান তুমি বলছা শেষে আমার ভগ্নিপতি নাকি তার দাদা মশাই সম্পত্তি পেয়ে এই মোহনপুরের জমিদার হয়েছিলেন। এদিকে হরনাথ হলো পথের ভিখারি। কিন্তু আমি ভেবে পাচ্ছি না মিত্রের মশাই, দেশে এত মেয়ে থাকতে জামাই বউ বিনা ফলে প্রতিমার সঙ্গে পার্থর বিয়ে দিলেন কেন? আরে আমার ভাড়া ভাতে ছাই দিতে। তুমি বলছা তবে আপনার কথা মতো কাজ হবে। তুমি পাবে তোমার অগ্নিপতির জমিদারি। আর আপনি পাবেন প্রতিমাকে। ভাই বলে আমায় যেন দুশ্চরিত্র বলে মনে করে না বাবাজি। ওই কামিনী কাঞ্চনের আমার একদম নেই। আমি যে আতর গো আতর দানে ভরা আমি যে আতর গো আতর দানে ভরা আমারই কাজ হলো যে বন্ধে খুশি আরে এসো এসো আরতি ভাই। নমস্তে বাবুজি, আপনারা এসেছেন জেনেও আমার একটু আসতে দেরি হয়ে গেল। একটা বিশেষ কাজে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আরে থাক 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 থাক, তার জন্য আমরা কিছু মনে করিনি। হ্যাঁ, কিন্তু শোনো, এখন তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। উনি কে? উনি হচ্ছে আমি যে তোমাকে চিঠিতে যার কথা লিখেছিল, আচ্ছা উনি ওই সেই মোহনপুরের সুনামধন্য জমিদার সত্যপ্রসন্ন রায়ের মাননীয় অজয় সেন। নমস্তে বাবুজি, নমস্তে। হ্যাঁ বাবাজি, এই আরতি ভাইকে চিঠি দিয়ে আমি সব জানিয়ে দিয়েছিলাম। এবার পাকাপাকিটা তোমরা করে নাও, আর আমি ততক্ষণে আপনি কোথায় চললেন? কাছে পিঠে কোথাও মন্দির টন্দির আছে
আছে কিনা। পুজো করবেন বুঝি? না 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 না, প্রসাদ খাবো বলে। ও, আমার বাড়িতে খেলে বুঝি আপনার জাত যাবে? আরে এ কথা বলে আমায় লজ্জা দিও না আরতি ভাই। এ তোমার বাড়ি মানেই তো আমার বাড়ি। রাগ করো না পিয়ারি, রাগ করো না। আমার এই বাবাজির মুখে তুমি যদি হাসি ফুটিয়ে তুলতে পারো, তাহলে সেদিন তোমার হাতে লাল পানির সঙ্গে ওই গঙ্গা জল ছিটিয়ে মুরগির মাংস খেয়ে মনের আনন্দে আমি যদি হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মধুসূদন তুমি। হ্যাঁ, বসুন বাবুজি। হ্যাঁ বসছি বসছি। আচ্ছা, মিত্তির মশাই চিঠিতে তোমাকে সবকিছু জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। মোহনপুরের জমিদার বাবুর ছেলেকে আমার রূপের নেশায় পাগল করতে হবে, তাকে মদের নেশা ধরাতে হবে, তার বউয়ের কাছ থেকে তাকে ছিনিয়ে আনতে হবে। মদের সঙ্গে সুপ্রয়োজন করে তাকে পৃথিবী থেকে সরিয়েও দিতে হবে। তুমি রাজি? না, আরতি মা, চলে যান, চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। তুমি যখন আমার উপকার করতে পারবে না, তখন আমি ফিরেই যাচ্ছি। তবে হ্যাঁ, টাকা ছাড়া তোমাকে আমি আরো অনেক কিছু দিতাম। কি দিতে পারতেন আপনি আমাকে? ওদের কাটা সরিয়ে দিয়ে কোনোদিন যদি মোহনপুর জমিদার সাথে মালিক হতে পারি, আমি তোমাকে বিয়ে করতাম। হ্যাঁ হ্যাঁ আরতি ভাই, হ্যাঁ, তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করতাম, তোমাকে আমি সামাজিক মর্যাদা দিতাম। হ্যাঁ হ্যাঁ আরতি ভাই, হ্যাঁ, তোমার গর্ভে আমার সন্তান জন্ম নিলে সে তো তোমাকেই মা বলে ডাকবে। আমি মা হবো? যেদিন তোমার কন্তবিনা থেমে যাবে, এই রূপ যৌবন হারিয়ে ডাকবে তো পাতার মতো পথের ধুলোয় ঝরে পড়বে, সেদিন তোমার সন্তান তোমাকে ফেলবে না দিবা। তার মুখে মা ডাক শুনে না, 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 আমাকে একটু ভেবে দেখতে দিন অজয় বাবু। ভাবো ভাবো ভাবো, ভালো করে ভেবে দেখো। তবে মনে রেখো দিবাই, কালই আমাদের লক্ষ্য ছেড়ে ওই মনপুর রওনা হতে হবে। ভালো মনে রেখো দিবাই, নারী জীবনের সার্থকতা শুধু বাইজি হয়ে নয়, শুধু মা। শুধু অতৃপ্তে। মাতৃত্ব, আমি মা হব? না না না, এ আমি পারবো না, এ আমি কিছুতেই পারবো না। কিন্তু কেন পারবো না, কেন পারবো না? কে মূল্য বুঝেছে আমার, কে দিয়েছে আমার সুখ স্বপ্নের এসব? না না, আমি একদম কথা তুমি মুখে এনো না। কে তুমি? আমি একটা মানুষ, তোমার পরিচয়? হারিয়ে গেছে। না, হারিয়ে যায়নি, আমি তোমাকে ঠিক চিনেছি। তুমি ডাকাত, তুমি লম্পট, তুমি চোর। দিলদার, দিলদার, কোথায় থাকিস? নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকিস নাকি? এই পাগলটা এখানে ঢুকলো কি করে? ও পাগল নয়, ও একটা জালিয়াত। জালিয়াত? না, পাগল নয়, ও পাগল সেজে থাকে। পাগল সেজে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর মানুষের মুখে ছুরি বেছায়। তাড়িয়ে দে ওকে, এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দে দিলদার। আর যদি না যেতে চাই তাহলে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। ওকে বুঝিয়ে দে, পরের সম্পদ কেড়ে নিতে চাইলে তার পরিণাম কি ভীষণ, কি ভয়ঙ্কর। শুনবে না আমার কথাগুলো, ওরা কেউ
করলে আমি তোমাকে পুলিশের হাতেই তুলে দেবো। না 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 না, তোমাকে আর পুলিশ ডাকতে হবে না, আমি আমি যাচ্ছি। কিন্তু কিন্তু একজনকে অন্ধকার থেকে এই আলোয় নিয়ে আসতে না পারলে বলছি না 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 না, আমি আমি ওই সত্যের সাইলাইট হাতে নিয়ে আমি ঘুরবো, আমি ঘুরবো, আর সবাই জানবে আমি পাগল, আর আমি জানবো আমি স্বাভাবিক। আমি যে সইতে পারছি না ঠাকুর। আমার বাবা তোমার বীর বর্পণের টাকা মেটাতে পারেনি বলে তোমার মা 5 বছর আমাকে পলাশডাঙ্গা যেতে দেয়নি। 5 বছর আমি আমার বাবাকে দেখিনি, পিসিমাকে দেখিনি, আমি দাদাকেও দেখিনি। তবু আমার মনে কোনো দুঃখ ছিল, কিন্তু তুমি কেন তুমি মদ খেতে শিখলে? কেন তুমি রাতের পর রাত বাইজি বাড়িতে পড়ে থাকতে? আমি যে সহ্য করতে পারছি না। কি ছাড়ো বলছি, ছাড়ো। ভয় পেলে বুঝি? তুমি এই সময় বাড়িতে? আশ্চর্য, তা হওয়ারই কথা। কটা মাস সন্ধ্যার পরে আমি বাড়ি দেখনি তো। কিন্তু আমার জানিস স্বামী পরের বাড়ি রাত কাটালে কোনো স্ত্রী সুখী হতে পারে না। কেন তুমি বাইরে রাত কাটাবে? কেন তুমি এসব খাবে? কেন যে মদ খাই, কেন যে বাইরে থাকি, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার সামনে হাত জোড় করছি। আমি তোমার মায়ের বলছি, দয়া করে তুমি ওখান থেকে ফিরে এসো লক্ষ্মীটি। 5 জন লোককে তোমার নামে 5 কথা বলে, আমি যে সহ্য করতে পারি না, বিশ্বাস করো। আমি আর মদ খাবো না। তুমি সত্যি কথা বলছো? দেখে নিও, আজ এই রাত থেকেই আমি তোমার ঘরে বন্দি হয়ে থাকবো প্রতিভা। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ। তুমি জানো না তোমার মুখের দিকে চেয়ে আমি সব দুঃখ ভুলে যাই। আমি ভীষণ খুশি। তুমি জানো না তুমি আমার কে? প্রতিভা, ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয়ে গুজে, আমি বলবো কি ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয়ে গুজে, আমি প্রতিমা, আমি তো এইটার জন্যই এসেছিলাম। তার মানে তুমি ওই হার কোথায় যাবে এখন? তুমি রোজ রাতে যেখানে থাকি, দেখো মা জিজ্ঞেস করলে বলো আজ চলাটা হারিয়ে গেছে, আর বাবা তোমাকে একটা দেবে। ওই হার আরো দিকে না দিলে আমার মান থাকবে না।
নিয়ে গেলাম নিয়ে গেলাম। না, শোনো, না, ওই হাতটা দিও। দিও না, শোনো, শোনো, দিও না। আমার কথাটা না শুনে চলে গেল গো ঈশ্বর, ভগবান। ভগবান আর ভগবান বলি কি ভেবেছিস তুই? দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, মা। ভগবান ভগবান করে তুই আমার সংসারের অকল্যাণ করতে চাস? ছোট লোকের মেয়ে, ইতরের মেয়ে কোথাকার। কাল থেকে না তোকে আমি বলে দিয়েছি, সারদা ঝিকে আমি জবাব দিলাম, কুল্লু কাটা, বান্না বাটা সব তোকেই করতে হবে। আমি দেখি, গোলার হাত বলি কোথায় গেল তোর হাত? আর কি হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। না না শালাবাবু না, আমার খুকুমার নামে মিথ্যা অপমান আপনি দেবেন না। হারকে নিয়েছে তা আমি একটু দূরে দাঁড়িয়ে সব দেখেছি। যুধিষ্ঠির কাকা, চুপ করে থাকলে বাঁচতে পারবি না রে খুকুমা, বাঁচতে পারবি না। ওই অলক্ষিতার জন্য তোর এত দরদ কেন শুনি? ওরই তো মাথা ব্যথা বেশি হবে দিদি, কারণ হরনাথ বাবু এই প্রতিমা স্থায়ী হিসাবে তোদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কিনা। না শালাবাবু না, আমার পলাশনগর কর্তাবাবুর খারাপ অবস্থা হতে আমাকে কত লোকে চোরা মাইনে দিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এই কুকুমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। যুধিষ্ঠির কাকা, তবে আর কি, আমিও তোকে জানিয়ে দিচ্ছি, আমার বাড়িতে থেকে খেয়ে আমার শত্রুর সঙ্গে তুই এই শিলাপতিটাকে ক্ষমা করবে না। আমিও তোমাকে করবো না বড় বউ, ক্ষমা আমিও তোমাকে করবো না। জামাই বাবু, হ্যাঁ? যে এমন মা লক্ষ্মীর মতো প্রতিমার চোখের জল ঝরা রাতের পর রাত বাইজি বাড়ি করে থাকে, তাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি কি আমার ছেলে কথা বলছো নাকি? বলে ও ছাড়া আর কটা ছেলে আছে আমার বলতে পারো? আমি সব শুনেছি মা লক্ষ্মী, আমি সব শুনেছি। তবে জেনে রেখো, আমি জমিদার সত্য প্রসন্ন রায় এই অভদ্র দুশ্চরিত্র ছেলেকে আরে ছেলের বিচার পরে হবে, আগে ইতরের মেয়ের গলার হাতটা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি কেন সেটা তো ধরে আগে। আর হ্যাঁ, হাত না কর্তাবাবু না, বুঝিসটি আমি নিজের চোখে দেখেছি ওই খোকা বাবু হাত জোড়াটা নিয়ে গেছে ওই বইজিকে দেবে বলে। ওই কুকুমার মুখ থেকে আপনি সব শুনুন কথা। বলো তো মা লক্ষ্মী, বলো তো একথা কি সত্যি? পার্থ আমার হাত ছিনে নিয়ে গেছে, পার্থ মদ খায়, পার্থ ভাই নিয়ে বাড়ি যায়। বলো মা, বলো। না বাবা না, আপনি ওসব নিয়ে একদম মাথা ঘামাবেন না। আপনার ছেলে কি কখনো হার ছিনিয়ে নিতে পারে? আপনার ছেলে কি কখনো মদ খেতে পারে? আপনার ছেলে কি কখনো দুশ্চরিত্র হতে? না বাবা না, কখনো পারে না বাবা, সে কখনো পারে না। বলতে পারলে না কুকুমা, বলতে পারলে না। আমি কর্তা বাবুকে খবর দিয়ে এই মহল থেকে এখানে ডেকে নিয়ে এলাম। আমি জানি না তোমরা যে মা দুর্গা আমি নন্দা কখনো সহ্য করতে পারবে না, মরবে তবু আমি দেখেছো বড় বউ, দেখেছো, এরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। যাক সে কথা, আমি সব বুঝে নিয়েছি। বড় বউ, পার্থকে তুমি একটু বুঝিয়ে বলো। আর একটা কথা, আমার ছেলে বিয়ের পরে কোনের টাকা তুমি পাবে। হরনাথদা যেমন প্রতিশ্রুতি দিয়েছে। বাবু আপনার চিঠি। চিঠি? এ তো হরনাথদার হাতের লেখা। আমার বাবা, আমার বাবা চিঠি দিয়েছে। এই দেখো বড় বউ, একটু আগে বলছিলাম না কবে কখন কোন টাইমে টাকা পাঠিয়ে দিবে, এই চিঠি তো হয়তো সব লিখাই আছে। ওই চিঠি না পড়ে তুমি তো বলতেই শুরু করে দিলে। পড়তে হয় না বড় বউ, পড়তে হয় না। হরনাথদাকে আমি তোমার থেকে ঢের বেশি চিনি, আর তবু যখন বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে করছি, শোনো। প্রিয় সত্যপ্রসন্ন, বিশেষ দুঃখের সঙ্গে তোমাকে জানাচ্ছি আমাদের গাঁয়ের বগলা মিত্র টাকা দেবে বলে চরের জমি লিখে নিয়ে টাকা দেওয়ায় আমি নিতান্ত অসহায়।
প্রতিমার বিয়ের পণের টাকা দেয়া আমার পক্ষে সম্ভব হলো না, সেজন্য হতভাগ্য হরনাথকে তুমি ক্ষমা করো। আর বর্তমানে আমি খুব অসুস্থ, যদি দয়া করে প্রতিমাকে পাঠাতে সম্মত হও পত্র যারা জানিও, আমি বাবলাকে পাঠাবো। আর অধিক লিখলাম না, ইতি। ভাগ্যহীন হরনাথ চৌধুরী। আমার বাবা টাকা দিতে পারবে না। জালিয়াতের কথা বিশ্বাস করলে এমনি ভাবেই ঠকতে হবে জামাই বাবু। জালিয়াত না 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 সালা বাবু, জালিয়াত তিনি নন। বাবু গিন্নিমা, আমার ওই চিঠি শুনে সব মনে হচ্ছে ওই ভিত্তিমতো ষড়যন্ত্রে বাবু বড় ভেঙে পড়েছে। যদি যদি দয়া করে আবার কুকুমাকে একবার দৃষ্টি, পাঠিয়ে দিতে হবে। না, কুকুমা, আমি যাব না। আমি আর কোনোদিন পলাশ চোখে যাব না, কোনোদিন না। তুমি আমার বাবাকে বলে পাঠিও যুধিষ্ঠির কাকা, প্রতিমা থাকলেও নয়, প্রতিমা বলে তার কেউ কোনোদিন ছিল না, কেউ ছিল না, কেউ না। মরা কান্না কেঁদে ভেবেছি যে আমার অতগুলো টাকা ফাঁকি দেবে। না 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 না, বড় বউ না, ফাঁকি দেওয়া যাবে না। যাও যুধিষ্ঠি, তুমি হরনাথকে গিয়ে বলে এসো পার্থের পণের টাকা আপনাকে দিতে হবে না। বাবু হ্যাঁ, আর একটা কথা শুনে যাও, হরনাথকে আরো বলো 3 দিনের মধ্যে আমি হরনাথকে বৌমাকে সঙ্গে করে নিয়ে যে রেখে আসবো। আর প্রয়োজন হলে এই বগলা মিত্রির শয়তানির জাল আমি সবার কাছে ফাঁস করব। আরো বলবো বাবু, আরো বলবো। আপনি মানুষ নন, দৃষ্টি, আপনি দেবতা। বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? হ্যাঁ? মাথাটা তোমাদের খারাপ হয়ে গেছে বড় বউ। কি বললে? হ্যাঁ, মনে রেখো বড় বউ, যেদিন আমি বাম্মাকে হারিয়ে এক মুঠো ভাতের জন্য শুকনো মুখে মানুষের দুয়ারে দুয়ারে আমি ঘুরে বেরিয়েছি, সেদিন ওই হরনাথদাই আমাকে হাত ধরে ওই বাড়িতে নিয়ে এসেছে, চাকরি দিয়েছিল, নায়েবি দিয়েছিল। তবে আর কি, তোমার মাথা একেবারে কিনে নিয়েছে নাকি? মাথাটা আমার কিনে রাখেনি বড় বউ, মাথাটা আমার কিনে রাখেনি, আমি মাথাটা তার কাছে ভিখিয়ে দিয়েছি। কি বললে? হ্যাঁ, তাই মাত্র কটা টাকার জন্য ওই সেই উপকারের কথা ভুলে গিয়ে তোমাদের সামনে হাত মিলিয়ে তার মেয়ের চোখের জল ঝরিয়ে হয়তো তোমরা আমাকে বাবা দিও, কিন্তু এই বীরপোনা গ্রামবাসীর মানুষ আমাকে মানুষ বলবে না বড় বউ, মানুষ বলবে না। জামাই বাবুর খাম খেয়ালের জন্য ওদের কিন্তু সব যাবে দিদি। তুই আছিস কি করছিস? আমি তো আছি, তোদের ভালোর জন্যই আছি। যাই বলো, 1 মাসের মধ্যে পার্থের বিয়ের তুই ব্যবস্থা কর। তারপরে ওই ছোট লোকের মেয়েকে এই বাড়ি থেকে যদি না তাড়াতে পারি তো আমার নাম শিলাবতী নয়। আমিও বলে রাখছি দিদি, একদিকে ওই মন পুরো জমিদারি আর অন্যদিকে প্রতিভা। কি যৌবন, কচিলাও টাকার মতো লতি ওটা ওর যৌবন সাগরে আমি সাঁতার কাটতে চাই, সাঁতার। মাগো মা, মা বিনা পানি মাগো, মা বড়াল বাহিনী মা, তুমি মাগো ভজবাড়ি আপনার মঙ্গল করো মা, মঙ্গল করো। যেন আমাদের ভালো বায়না হয়। হ্যাঁ, মঙ্গল করো মা, মঙ্গল করো। না বলি ধুনো দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি তো, ধুনো দিচ্ছি। যদি আমার কথাটা বায়না আসছে না কেন? বায়না আর আসবে না, শ্রোতারা বলে। কি বলে? শ্রোতারা বলে তুমি অভিনয় নাকি কিচ্ছু জানো না। আরে বাবা, খেকে উঠলে কি হবে? আরে বাবা, ডালিয়ার দাম যতই দামি হোক না কেন, তুলসী পাতার অভাব কোনোদিন পূর্ণ করতে পারে না। কত বড় মুখ নয়, কত বড় কথা। অধিকারী মশাই আছেন,
মশাই। কিনা মদনা কি বলছেন না বায়না হবে না? আগে আপনিই ভজহরিয়াপুরের অধিকারী? হ্যাঁ হ্যাঁ, আমি অধিকারী, আমি মালিক, আমি সুরকার। আপনারাও কর্ণমত অভিনয় করেন? করি মানে আমার কর্ণের পাঠ দেখে শ্রোতারা মুগ্ধ হয়ে বলে আমি নাকি মহাভারতের যুধিষ্ঠির পুত্র কর্ণ ছিলাম। ও ভজুদা, যুধিষ্ঠির পুত্র কর্ণ, কি থামো, ওই অধিকারীর মুখের ওপর কথা বলিস না। কিন্তু কর্ণ তো যুধিষ্ঠিরের পুত্র নয়, কর্ণ তো সূর্যপুত্র। ওই একই কথা, যেই যুধিষ্ঠির সেই সূর্য। মদনা একখানা গান শুনিয়ে দে তো। গান? গান? তাহলে আমি ওই কর্ণ যখন সেই দুঃখের সময় যখন সেই বিবেকে সেই গানটা গেয়েছিল, তাহলে সেই গানটা আমি শোনাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেই গানটা শোনাচ্ছি। তাহলে শোনো বাবু। হ্যাঁ, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, আমার রাত্রির দুর্যোগে দেখতে সূর্য, আমার রাত্রির দুর্যোগে দেখতে সূর্য, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, আমার রাত্রির দুর্যোগে দেখতে সূর্য, আমার রাত্রির দুর্যোগে দেখতে সূর্য, নাহি ভয়, নাহি ভয়। প্রলয় অশনি সঙ্গে ধরিও নাম, ধরিও নাম রে ঝঞ্ঝা প্রলয় অশনি সঙ্গে ধরিও নাম, ধরিও নাম উন্নত শিরে বিচ্ছলমি, উন্নত শিরে বৎসলমি, জয় হবে জয়, উন্নত শির বৎসলমি, জয় হবে জয়। নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, দুর্যোগে দেখতে সূর্য, আমার রাত্রির দুর্যোগে দেখতে সূর্য, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়, নাহি এবার বলো কেন এই কপালে বায়না করতে চান? বায়নার জন্য আমি আসিনি ভজহরি বাবু। হ্যাঁ? বায়না করছে না? আপনার যাত্রা ধরে আমি একটা চাকরি চাই। চাকরি এখানে হবে না। বায়নার বদলে এখানে চাকরি করতে আসছেন। আরে আরে রাগ করছো কেন? তুমি রাগ করছো কেন? রাগ করার কি আছে বাবা? আরে বাবা, আমাদের দলে অভিনয় করবার জন্য তো অনেককে আমি হাতে পায়ে সেরেছিলাম। হ্যাঁ, আরে শোনো ভজুদা, একটা কথা আমি বলি, গুরুকে নেবে তো নাও, নাহলে কিন্তু আমি বলে দিলাম আমি কিন্তু এই অপেরা থেকে আমি চাকরি ছেড়ে চলে যাবো। আমি বলে দিলাম চাকরি করবি না তো কি করবি? চাকরি করবো না তো কি করবো? ভিক্ষা করবো। ভিক্ষা করে ঠিক আমি টাকা জোগাড় করে আমার এই গুরুকে নিয়ে ঠিক একটা যাত্রাবাটির দল আমি খুলে বসে থাকবো। এই বলে দিয়ে গেলাম, মনে রেখো কথা। এই তুমি যত গন্ডগোলের মূল। আমাকে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না ভজহরি বাবু? যা মাইনে দেবেন আমি তাতেই রাজি। বাড়িতে দিন আনতে উনানে হাঁড়ি চাপে না, অর্থাভাবে বাবার চিকিৎসা পর্যন্ত করাতে পারছি না। আমার এখানে কি টাকার গাছ আছে? এই পথ ছেড়ে অন্য চাকরির ব্যবস্থা করো গিয়ে। অভিনয় আমার ধ্যান জ্ঞান, অভিনয় আমার সাধনা। অভিনয়ের মধ্য দিয়েই আমি বড় হতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তোমাদের মতো নতুন ছেলে ঝগড়ার দ্বারা অভিনয় হয় না, বুঝলে? কিন্তু নবীন রায় তো প্রবীণদের অগ্রদূত। দয়া করে আমাকে একটা চান্স দিন। না না, ওসব হবে না, হবে না। হবে না? আচ্ছা দাঁড়াও, চলে যাচ্ছ যে? আপনি আমাকে 400 টাকা মাইনে দেবো। কেমন
আছি তো। আপনি আপনি আমাকে চাকরি দেবেন? তা দেবো কেন? তোমার বাপটা ওই বিনা চিকিৎসায় পটল তুলুক, তখন বলবে ওই যাত্রা দলের অধিকারের জন্য আমার বাপটা পটল তুললো। ভজহরি বাবু, কাল থেকে কর্ণের পাঠ তুমি করবে। আর আপনি? আমার দ্বারাই যে কর্ণ হয় না, তা তোমার চেয়ে বেশি বুঝি না। ভজহরি বাবু, কিন্তু কি করবো বলো, যোগ্য মতো অভিনেতা না পেলে যাকে তাকে তোর কর্ণের পাঠ দেওয়া যায় না। সত্যি আপনি যথার্থ অধিকারী। চলে যাও না, চা পান বিড়ি খাও। আমি তোমার জন্য নতুন করে হ্যান্ডেল ছাপিয়ে আনছি, আর দেখবে আমার এই ভজহরিয়া ফেরা বায়না হয় কি না। কি অদ্ভুত লোক এই ভজহরি বাবু। দূর থেকে ভেবেছিলাম। দূর থেকে অনেক কিছু ভাবা যায় গো গুরু, কিন্তু কাছে এলে আরে বাদ দাও ওসব কথা। মদন? নাও, চাটা খাও। তুই আমার জন্য চা এনেছিস মদন? আরে বাবা, তুমি আমাদের বক্স। হ্যাঁ, তোমার নামে দেখো এবার সিন্নি পড়বে, সিন্নি। মদন? হ্যাঁ, সত্যি গুরু, পায়ের তুলো নাও গুরু, চাটা নাও, চাটা নাও। যা, পায়ের তুলো দাও, পায়ের তুলো আরে দাও। থাক। তোর জন্যেই আজ আমি চাঁদের ভাগ্য তো করনো, আজ হলো ভাগ্যবান। না না, ভাগ্য তো কোনোদিন ভাগ্যবান হতে পারে না। কে পারে তুমি? না। কে? কেউ বলে পাগল, কেউ বলে ছাগল, আবার কেউ বলে চোর। তাই তো আমাকে দেখে একজন জুতো নিয়ে তেড়ে এলো, আমিও ভয় ভয়ে গেলে পালিয়ে কে? কে তোমাকে জুতো মারতে চায়? মেয়ে ছেলের হাত ধরে টানাটানি করছে দেখে আমি ওকে বাধা দিতে গেলাম, আর উল্টে আমি হলাম দুশ্চরিত্র। আমি খাচ্ছি কি সুন্দর বেটা, কি সুন্দর বেটা। ও তাই তো বলি, এই ডাকাতটাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে কে? শুনলে তোমরা সবাই শুনলে তো, দুশ্চরিত্র থেকে আবার আমি হয়ে গেলাম ডাকাত। টাকা তুমি না, টাকা তো এই বগলা ব্যক্তি। এ, আমি ডাকাত? যাচ্ছি আমি এখানে ভজন। কি করবেন? ওই ভজুদাকে বলে আমার চাকরি ছেড়ে নে, তাই? না, তোমার চাকরি কোন শালা খায় রে? আমি যাচ্ছি ওই ভগবানের কাছে মানত করতে। ঠিক আছে গোবিন্দ, তুমি ভরণ দাও। তোমাকে তো কখনোই পড়াশোনায় দেখিনি। আরে দেখবে কি করে, আমি তো এখানে কোনোদিন আসিনি। আচ্ছা পলাশডাঙ্গা কোন দিকে তুমি বলতে পারো? কি বললে? পলাশডাঙ্গা? আরে বাবা, পলাশডাঙ্গা তো গুরুর বাড়ি। হ্যাঁ, তোমার বাড়ি পলাশডাঙ্গায়? হ্যাঁ, আমার বাবা পলাশডাঙ্গার একটি জমিদার ছিলেন। জমিদার? আমার বাবার নাম হরনাথ চৌধুরী। হরনাথ চৌধুরী? আমার দুই যমজ দিদি ছিল, অনুপমা আর প্রতিমা। অনুপমার নাম শুনে আপনি এমন আজ করলেন কেন? না কিছু নয়। আচ্ছা তুমি বুঝি অভিনয় করো? হ্যাঁ, আরে অভিনয় করো কি মানে? গুরুর অভিনয় যদি একবার দেখেছো, কি বলবো, চোখ সরাতে পারবে না, এই বলে দিলাম। চোখ সরাতে। অন্নবন নাটকে আমি ভাগবত কর্ণ। ওই না, তুমি একলা নাও। ওই দেখো, গ্রামে গঞ্জে পথে প্রান্তরেই শত কর্ণ ঘুরে বেড়াচ্ছে। মহাভারতের পাণ্ডবেরা একটা কর্ণকে দাবিয়ে রাখতে চেয়েছিল, আর ওই মহাভারতের কুন্তি একটা কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু এ যোগে আধুনিকে কুন্তির দল হাজার কর্ণকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ওই পূজা বর্জনা দুর্গন্ধময় ওই ডাস্টবিনে।
সমাজের এই বিদ্বেষ হোক আরেকটা কুরুক্ষেত্র চলো যে যুদ্ধে কর্ণ মরবে না, দুর্যোধন মরবে না, মরবে 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 পাণ্ডবের দল, মরবে কুন্তির দল। তারপর সেই রক্ত ভেজা মাটিতে পথ পথ শব্দ উঠবে। ওই ভাগ্যটা করলে রক্ত জমার শিকল পূজার পাশানি বেদি লৌহ কপাট ভেঙে ফেল কর হলো পাড় রক্ত জমার শিকল পূজার পাশানি বেদি রক্ত জমার শিকল পূজার পাশানি বেদি রক্ত জমার শিকল পূজার পাশানি বেদি। ওস্তাদের মৃত্যুর পর থেকে গান গেয়ে আর মুজরো খেটে আমি এতদিনে চলে এসেছি, কিন্তু আজ আমি শখের বাবুদের বাগানে ফুটে উঠেছি। কিন্তু আজ তুমি কোথায় নেমে এলে বইন? এখন আমি বড় আস্থা করে নয় রে দিনদার, এখন আমি বড় লোকদের শখের বাগানে সাজানো ডালিয়া। শুকিয়ে গেলে ওরা কিন্তু ভয়ে মারিয়ে যাবে। আরে আমার যখন কণ্ঠে সুর থাকবে না তখনও যে আমায় কেউ দেখবে না দিনদার। তবে চলো আমরা লগ্নই ফিরে যাই। না, কখনো না, এই আমি বেশ আছি রে, বেশ আছি। হ্যাঁ রে, পাগলটার কথা তোর মনে আছে? পাগলটার কথা মনে আছে তোর? কেন থাকবে না, এই তো কালই আমি তো ওই মোহনপুরে দেখেছিলাম। কিন্তু সেই মোহনপুরে কেন, কি করছে? দরজায় ভালো করে পাহারায় থাকিস দিনদার, দেখিস ওদের ঘরে ঢুকতে না পারে। তবে চলো আমরা লগ্নই ফিরে যাই। কেন ফিরবো আমি লগ্নে? আমি কি নারী নই? আমার কি নারী হতে ইচ্ছে করে না? আমার কি স্ত্রী সাজতে ইচ্ছে করে না? আমার কি ইচ্ছে করে না একটা ছোট্ট সন্তানের কাছে মা ডাক শুনতে? সে স্বাদ মেটাতে গেলে তোমাকে শিকারির তীরের বিষাক্ত ফালানা হয়ে জানানাই হতে হবে বই। দিলদার, মনে রাখো বই, বিদ্যুৎ বর্জ্য হয়ে গেলেও শুধু মৃত্যুর বীজ ছড়াই, কোনোদিন আলোর দিশা হতে পারে না, আলোর দিশা হতে পারে না, আলোর। দিলদার, একদিনেই আমি বিদ্যুৎ থেকে বজ্র হয়ে গেলাম। কে বলো আরতি? আমি তো তোমাকে আমার জীবনে একটা স্বচ্ছ সিদ্ধ লাইট হাউস মনে করি। অজয় বাবু, বলুন একটা কথা তোমাকে স্মরণ করে দিতে চাই আরতি। বলুন না, পার্থকে মদের সঙ্গে স্লো পয়জন? না না না, তাহলে সময় হলে বলবো। আপাতত পার্থর মাথায় হাত বুলিয়ে বেশ কিছু অলংকার তোমাকে হাতিয়ে নিতে হবে। কিন্তু একদিন তো আপনি সবকিছুই পাবেন অজয় বাবু। পাবো? কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, সেদিন পার্থ প্রতিবার যে হাত ছড়ানো তোমাকে দিয়েছিল, সে তো আমার গলায় আছে অজয় বাবু, নেবেন নাকি? ওটা তোমার গলাতে খুব সুন্দর মানিয়েছে, ওটা তোমার কাছেই থাক। এরপর থেকে মূল্যবান অলংকার আপনাকেই দেব। খুব থাকবে। এখন আমি চলি। আরে পার্থ, তোকে যেন খুব ক্লান্ত দেখাচ্ছে। আরতি, হ্যাঁ পার্থকে একটু। আরে আমি তো ড্রিঙ্কস তৈরি করে রেখেছিলাম। তার আর প্রয়োজন হবে না। ওর তো ভালো ছেলে হয়ে গেলে না, হওয়াটা কি উচিত নয়? উচিত, 100 উচিত। তবে আরতি বলছিল ও তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আর সেই ছোট লোকের মেয়ে মামা প্রতিমার বাবাকে ছোট লোক বলেছি বলে তুই সইতে পারছিস না পার্থ। কিন্তু জেনে রাখ পার্থ, যে আমার দিদি জামাই বাবুর মান রাখে না, তুই তার পুজো করতে চাইলো আমি পারবো না। মামা তুমি কি? আমি রামায়ণের কাহিনী, মহাভারতের শকুনি, কলিযুগে দুরকম পাইল করা ককটেল অজয় মামার ভাগ্নে। আমি তো হিতাকাঙ্ক্ষী। আচ্ছা বলেছ, হিতাকাঙ্ক্ষী না হলে মামা হয়ে ভাগ্যের হাত ধরে এই নরককুণ্ডে নামাতে চাও? নরক? আমি বুঝি নরক পার্থ বাবু? না না, আসলে কি জানো, প্রতিমার গলা থেকে সেই দিন হারখানাটা খুলে নেওয়ার পর থেকে তার সেই করুণ মুখখানির কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। কেবলই মনে হচ্ছে
আমি তার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি। দুধ ছাই, হ্যাঁ আমার যেন সব গুলিয়ে যাচ্ছে। মদ দাও অনতি, মদ দাও, মদ না খেলে। ঠিক আছে, আপনি ভেতরে যান, আপনাকে আমি অনেক মত দেব। এখন না হয় গানটাই শোনাই। পথ চিনে এলে কেন ফিরে যেতে চাও? পথ চিনে এলে কেন ফিরে যেতে চাও? ভালোবাসাতে নাইস, অপূর্ব। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি একটা হতভাগ্য চিত্রশিল্পী। আমি দীর্ঘদিন ভারতবর্ষের বাইরে ছিলাম, তাই বাংলা গান শোনার, বিশেষত বাঙালি মেয়ের কণ্ঠে মানে মধুঝরা গান ধরার সৌভাগ্য আমার দীর্ঘদিন হয়নি। তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আমি গান শুনছিলাম। গান শুনে মুগ্ধ হয়ে আমি একেবারে অন্দর মহলে চলে এলে। আরে আরে পার্থ, পার্থ তুই তুমি তুমি চিরঞ্জিত দানব? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু পার্থ তুই তুই এখানে। ইস, আমি একেবারে ভুলেই গেছি, এটা তোদেরই বাগান বাড়ি। কিন্তু তুমি কি হঠাৎ আকাশ থেকে বললে নাকি? না না রে পার্থ না, আমি হঠাৎ আকাশ থেকে পড়িনি। আমি অজানাকে জানার নেশায়, অদেখাকে দেখার নেশায় আমি চিরকাল দেশ বিদেশে আমি ঘুরে বেরিয়েছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস কর, জন্মভূমি মায়ের টান আমি কিছুতেই ভুলতে পারি না। ভুলতে পারি না জন্মভূমির কথা, ভুলতে পারি না কবিগুরুষের বাণী। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুনি তব পদধূলি, ছায়া সরে বীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। তাই তো গ্রামের মায়ায় আবার আমি এই মোহনপুরে ফিরে এসেছি। কিন্তু পার্থ, পার্থ তোর মুখ থেকে মদের গন্ধ। মদ খাস পার্থ, তুই মদ খাস? আমি যাকে বজায় রাখতেই পেট পদ্ম খেতে হয় চিরঞ্জিত দা। তা তো বটেই, তা তো বটেই। শুনেছি ধনী লোকের ছেলেরা আভিজাত্যের জন্য মদ খায় আর বাইজি তাদের নাচাতে হয়। কিন্তু কিন্তু একটা ভালো দিক, তুই বাড়িতে বসে নিজের স্ত্রীকে নিয়েই তুই মদ খাচ্ছিস, এটা অত্যন্ত। হ্যাঁ, ভেবেছিস আমি চিনতে পারবো না তাই না? খুব চিনেছি, খুব চিনেছি। কাকাবাবু বিয়ের আগে চিঠিতে যার কথা বলেছিল, এই তো সেই সেই প্রতিমা। প্রতিমার মতো দেখতে, কিন্তু প্রথম দেখলাম আমি কি দিই। না 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 না, ও পেয়েছি পেয়েছি পেয়েছি। প্রতিমা প্রতিমা, তুমি তুমি একটু চুপটি করে দাঁড়াবো, দেখি দাঁড়াও দাঁড়াও। ছবি? না 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 না, একে ছবি ব্যাপারে না, এটা একটা স্কেচ। আমি
আজকের একটা স্কেচ করলাম শুধু তোমার, এরপরে একদিন এসে তোমাদের দুজনকে পাশাপাশি বসে আমি একটা মনের মাধুরী দিয়ে সুন্দর করে ছবি এঁকে দেবো। না 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 না, আপাতত আপাতত এইটা তুমি ধরো, তুমি ধরো 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 ধরো। শোনো শোনো, তুমি নিতে সংকোচ করছো কেন? আমাদের পার্থ যদিও আমার মায়ের পেটের ভাই নয় তো, কিন্তু ও ছোটবেলা থেকে আমাকে নিজের দাদার মতো শ্রদ্ধা ভক্তি করে। আমি জানি তোমাকে আরও দামি উপহার আমার দেওয়া উচিত ছিল, কিন্তু কি করি বলো তো, কি করি? তা তোমার এই হতভাগ্য গরিব ভবগুরের দাদার এই আশীর্বাদটুকু তুমি গ্রহণ করো প্রতিমা, তুমি গ্রহণ করো। তুমি লক্ষ্যভ্রষ্ট হয়েছে চিরঞ্জীব দা, মানে ও প্রতিমা নয়, তাহলে প্রতিমা জামালয় আছে। তবে এটা কে? একটা বাইজি, ওই বাইজি আর মতমি আমার খোকা বাবু ওই সোনার প্রতিমাকে ভুলে গিয়েছে। ঈশ্বর, এ আমি কি শুনছি? ঈশ্বর, আমার দেবতুল্য কাকা বাবুর একমাত্র সন্তান, সে কি না আজকের বাইজির প্রণয় আসক্ত। ঘরে দিচ্ছে না থাক মিললে বাইরেই তো ছুটতে হবে চিরঞ্জীব। আরতি, পার্থকে এখান থেকে নিয়ে চলে যাও। না দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। পার্থ তোর সঙ্গে আমার কিছু কথা আছে। পার্থ তুই ভেবে দেখ পার্থ, ভেবে দেখ। তোর বাবা, আমার বাবা শুধু বন্ধু ছিল না, ছোটবেলা থেকে তুই কিন্তু আমাকে দাদার মতো শ্রদ্ধা ভক্তি করতিস। দেখ, দীর্ঘদিন আমি বিদেশে থাকার জন্য তোর সঙ্গে আমার যোগাযোগ কমে গেলেও আমি কেন জানি না, আমি এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে, তোকে দেখার পর আমার মনে হচ্ছে তুই একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিস রে। চিরঞ্জীব দা, বড় ষড়যন্ত্রের শিকার হয়ে তুই চোরা বলিতে একটু একটু করে তলিয়ে যাচ্ছিস। তুই কাকা বাবুর মর্যাদার কথা চিন্তা করে, তুই সতী সাবিত্রী বইয়ের কথা চিন্তা করে নিজের ভালোর জন্য তুই চোরা বলে থেকে বেরিয়ে আয়। পারতো চোরা বলে থেকে বেরিয়ে আয়, চেহারা ব্রাদার, চেহারা বেরিয়ে আয়। ওরে হতভাগা, ওরে হতভাগা, ওরে কাঞ্চনকে পায়ে ফেলে কাজ নিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না রে হতভাগা, কেউ সুখী হতে পারে না। মালা ভ্রমে যদি কাল লাগে কেউ গলায় ধারণ করে, সে গরল পায় রে, অমৃত পায় না, কোনোদিন সে অমৃত পায় না। কিছু কিছু মনে করো না চিরঞ্জীব দা। পার্থ অপদার্থ হয়ে গেছে, তাই আর সে ফিরবে না, আর ফিরতে পারে না চিরঞ্জীব দা, ফিরতে পারে না। ফিরবে না, ফিরবে না, আমার খোকা বাবু আর ফিরবে না। চাকরের মতো থাকবি না। আমি চাকর, কিন্তু আপনার নয় সালা বাবু, আপনার ঈশ্বর, আমি এই দেখার জন্য কি আমি বিদেশ থেকে আমার জন্মান্তরের ভিটে এই মোহনপুরে আমি ফিরে এলাম। ওসব ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করো না চিরঞ্জীব ভাই। আমাকে একটু হেল্প করলে তোমার লাখটা ফিরে যেতে পারে। লাখ ফিরে যাবে, লাখ ফেরানোর জন্যই বুঝি তুমি পার্থকে মদ আর বাইজি দিয়ে তুমি তার সর্বনাশ করতে চাইছো। তুমি আমার কথা মতো চললে আমি জানতাম আমি অনেক কিছু পাবো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ অজয়, অনেক ধন্যবাদ। তুমি ঐশ্বর্য চাও না? না, চাই না অতুল ঐশ্বর্য চাই না। আমার কাছে শিল্পই অনেক, আমার কাছে শিল্পই সব, শিল্পী সব। এই টাকা না থাকলে তোমাকে শুকিয়ে মরতে হবে। শিল্পীরা কোনোদিন মরে না ভাই। শিল্পী বেঁচে থাকে তার শিল্পের মধ্যে দিয়ে, শিল্পী বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে। তাই তো বলে গেছেন, ওরা চিরকাল টানে দাঁড়ে ধরে থাকে আল, ওরা মাঠে মাঠে কাজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। বুঝতে পারছি না চিরঞ্জীব হঠাৎ থেকে কথা থেকে ধূমকেতু মতো গেল, কিন্তু ও যদি না 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 কোনো কিন্তু নেই, ও যদি আমার পথের বাধা হয়, তেমন হলে ওর মতো একটা টিপ দেখে আমার পায়ে পিছে মারতে কত এতদিনে ভাগ্যলক্ষ্মী
সুপ্রসন্ন মোর প্রতি। তাই তো আজ পূর্ণ মম মনস্কার। শিল্পী আমি গাইব শুধুই গান, গাইব শুধুই গান। শিল্পী আমি গাইব শুধুই গান, গাইব শুধুই গান। গানি আমার কান্না হাসি, গানি আমার কান্না হাসি, গানি আমার প্রাণ, গানি আমার প্রাণ। গাইব শুধুই গান, গাইব শুধুই ছন্দ সুরে সাধনাতে হয় যদি গো সফরাতে। ছন্দ সুরে সাধনাতে হয় গো যদি সফরাতে। তবু আমি গান শোনাবো, তবু আমি গান শোনাবো। চাইব না প্রতিদান, গাইব শুধুই গান, গাইব শুধুই গান, গাইব শুধুই গান, গাইব শুধুই গান। তবে কি বাবা, তপস্যায় নিমগ্ন ছিলাম পিসিমা, সাধনায় সিদ্ধি লাভ করি ফিরিয়াছি গৃহে। দেহ পদধূলি। আরে থাক থাক থাক, ওসব যাত্রা থিয়েটারের একটু আমার একদম ভালো লাগে না। সীমা। শোন, যার বোনকে শ্বশুর বাড়িতে পরির টাকা দিতে না পারায় উঠতে বসতে লাঞ্ছনা গঞ্জনা সহ্য সীমা। করতে হয়, বাবাকে অসুখে তার এক ফোঁটা ওষুধ দিতে পারিস না, খিদে দিতে পারিস না এক মুঠো ভাত। কিন্তু তুমি তো সেদিন বললে পিসিমা, রায়মশাই পিতুর পনের টাকা মুকুব করে দিয়েছে, আর তিনি পিতুকে সঙ্গে নিয়ে আমাদের দেখিয়েও নিয়ে যাবে। যুধিষ্ঠিরা এসে সেই রকম বলে গিয়েছিল, কিন্তু সেও তো আজ 15 দিন হয়ে গেল। বাবলা, আমি তোর হাত ধরে অনুরোধ করছি বাবা, তুই এইসব যাত্রা থিয়েটার ছেড়ে দিয়ে তুই একটা চাকরির ব্যবস্থা কর। চাকরি পেয়েছি গো পিসিমা, ভাবতে হবে না, চাকরি পেয়েছি। কোথায়, কিসের চাকরি? ওই ভজহরি অপেরার যাত্রা দলে। বাবলা, যাত্রা আজ না হয় নামেই শুধু আমাদের টালপুকুর, তাই বলে জমিদার বাড়ির ছেলে হয়ে, তুই হরলাল চৌধুরীর ছেলে হয়ে আজ তুই যাত্রা দলে নাম লেখাতে তোর লজ্জা করলো না? লজ্জা? পিসিমা গো, ওই তারস্বরে শাস্ত্রবাক্য করেছে ঘোষণা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে উন্নতি নয়। বাবলা, তাছাড়া যাত্রা বলি না হেও ভাবিও মনে, যাত্রা অভিনেতা কারোর থেকে নয় কম, অভিনয় নৈপুণ্যতা নেই। তবু ওইসবে দিয়ে পেট ভরে না বাবলা, পেট ভরানোর জন্য টাকা চাই, টাকা। টাকার জন্য তোমাকে ভাবতে হবে না শৈল। এই যে বাবলা, তোর ভালোর জন্য আমাকে এখানে আসতে হলো। আমার ভালোর জন্য? তুই আমার যে পর নয়। শুনুন, একদিন মিষ্টি কথা বলে ওই চরের জমিটা লিখিয়ে নিয়েছেন, আজ আবার কি মনে করে এই বাড়িতে এসেছেন? আরে চরের জমির জন্য তোমাদের পাওনা টাকা আমি সুদে আসলে মিটিয়ে দেবো। মশাই, আর তাছাড়া এই বাবলার যাত্রা দল করতে যত টাকা লাগবে আমি সব টাকা দেব। আমার যাত্রা দল করার জন্য যত টাকা লাগে আপনি দেবেন? নিশ্চয়ই দেব। তুই আমার লোক হয়ে তুই ভজহরির দলে যাত্রা করবি, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তবে হ্যাঁ,
ওই মোহনপুর থেকে প্রতিমাকে যদি ফিরিয়ে আনো, আপনি প্রতিমাকে প্রতিমার দুঃখ আমি সইতে পারি না। আপনি প্রতিমাকে আমি কথা দিচ্ছি, প্রতিমাকে আমি বৈষ্ণব ধর্মে এই কণ্ঠী বদল করে বাবলা, বাবলা ছেড়ে দে বাবলা। তুই আমার ছেলে হয়ে আমার ছেলে তুই এই কাজ করতে পারিস? দাদা তুমি আবার এই শরীর নিয়ে বাইরে উঠে এলে কেন দাদা? না, ও আমার যে বয়সে বড়, তাকে ও অসম্মান করার সাহস হয় কি করে? যা, তুই এখান থেকে চলে যা। দাদা আর শুনে না, যারা বয়স জ্যেষ্ঠের মান রাখে না, যারা যাত্রা থিয়েটার করি, চলে যাও ছেলে। আমি মুখ দেখতে চাই না। উপযুক্ত কথা। না দাদা না, না এসব তুমি কি বলছো দাদা? কি বলছো? বাবলার দোষটা কোথায়? দোষ আছে পিসিমা, দোষ আছে। আমি যে যাত্রা থিয়েটার করি, আমি যে উচ্ছন্নে যাওয়ার ছেলে, বাবলা। আমি যে কারোর অন্যায় মুখ বুঝে সহ্য করতে পারি না। যাচ্ছি বাবলা, যাচ্ছি বাবা, যাচ্ছি। বাবলা আমিও তোমায় বলে যাচ্ছি বাবা, এই স্বার্থপর লম্পটটা তোমার চরের জমি ফাঁকি দিয়ে দিয়েছে। এখন তোমার এই মাথা গোজার ঠাঁই নাও কেড়ে নি। তুমি সর্বশান্ত হয়ে, সর্বহারা হয়ে পথে গিয়ে দাঁড়াও। পিতুর চোখের ছলে ভেসে যাক তার অনেক আশার স্বাদের স্বপ্ন। তবু আমি কিচ্ছু করবো না বাবা, কিচ্ছু দেখো না, দেখো না পিসিমা, দেখো না। আমার মতো এই যাত্রা থিয়েটার করা উচ্ছন্নে যাওয়ার ছেলে থাকলেই বাকি, গেলেই বাকি। বাবলার আমি আপনার কাছে ক্ষমা চাইছি নিত্যি। তুমি আমাদের সবাইকে মাফ করো। তুমি জানাই হরনাথ চৌধুরী নামে এই পোলার দ্বারাই বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু আর তার কিছুই নেই। ভাগ্যের নিষ্ঠুর পরিয়াছে পিতু হারিয়ে গেছে। আমার সব কিছু হারিয়ে গেছে। তাকে আমি দেখতে পাচ্ছি না ভাইয়া। তাই তোমার কাছে আমার দাবি, দাবি নয়, ভিক্ষা চাইছি। আমার ওই টাকা কোটা দিয়ে দাও মিত্তি। আরে শৈলু, আমি তো তোদের টাকার বিছানায় শুয়ে রাখতে চাইছিল। যদি হরনাথ প্রতিমাকে আমার মুখ থেকে কেড়ে না নিত। আবার সেই কথা মিত্তি, তুমি কি ভদ্রলোক, ও যে ভদ্রলোকের জাত, ভদ্রলোকের জাত, টাকার জোরে সাধু সেজে, টাকার জোরে কিস্তিমাত করে, শুধু কিস্তিমাত। ও যে ভদ্রলোকের জাত, ভদ্রলোকের জাত, টাকার জোরে সাধু সেজে করে, শুধু কিস্তিমাত করে, শুধু কিস্তিমাত। ও যে ভদ্রলোকের জাত।
আচ্ছা যাত্রা দলে অভিনয় করে বলেই সবাই পৌঁছে যায় না, তার মধ্যে কেউ ভালো হয়, আর আমাদের গুরু খুব ভালো, খুব ভালো। পিসিমা একটা কথা মনে রাখবেন পিসিমা, চৌধুরী মশাই আপনিও একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে গুরু খারাপ হলেও সেই গুরু কিন্তু আমার কাছে খাঁটি সোনা, খাঁটি সোনা। আর যাওয়ার সময় একটা কথা বলে রাখছি, আপনি মন খুলে শুনে রাখুন, কিন্তু যেদিন ঘুরবে চাকা বুঝতে পারবেন কোথায় টাকা, কিন্তু যেদিন ঘুরবে চাকা বুঝবে কেমন কোথায় টাকা। টাকার জোরে সাধু সাধে দিনকে করে না, টাকার জোরে সাধু সাধে দিনকে করে না। ও যে ভদ্রলোকের জাত, ভদ্রলোকের জাত, টাকার জোরে সাধু সাধে করে শুধু কীর্তিমান, করে শুধু কীর্তিমান, করে শুধু কীর্তিমান, করে শুধু কীর্তিমান, করে শুধু কীর্তিমান। দাদা দাদা আমি মৃত্যুমশাই, মৃত্যুমশাই, আমার মা হারা মেয়েটার কথা ভেবেই তুমি যতই চেষ্টা করো ভাইয়া, ওইখানে থাকলে বিদু কোনোদিন সুখী হতে পারবে না। কেন কেন মৃত্যু কেন? আমি তো কালই ওই মোহনপুরে গিয়েছিলাম, সেখানে গিয়ে নিজের চোখে দেখে এলাম কি রেখে এসেছেন? ওই প্রতিমাকে প্রতিমাকে? চুলের মুঠি ধরে বাইরে বার করে দিয়ে সে আবার তার ছেলের বিয়ে। এদিন আর আকাশে সূর্য উঠবে না বগলা মিত্রী। মানে বলি আমাকে দেখে এরকম চমকালে কেন? না মানে সেই মানে আর কি মানে 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 মানে? না 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 না, সেই মানে সতুদা ওই শয়তানটাকে আমি এমন শিক্ষা দেবো না। ও থাক সতু, আমার পিতুমা কেমন আছে? আপনার পিতুমা ভালোই আছে হরনাথ দা। কিন্তু যুধিষ্ঠিরা এসে বলে গেল পিতুকে সঙ্গে করে নিয়ে এসে, পিতুকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে এসে আমার দাদাকে ডেকে যাবে। আমার সেই ইচ্ছাই ছিল শৈল, সেই ইচ্ছাই ছিল, কিন্তু বিশেষ জরুরি একটা কাজে ফেঁসে গিয়ে তার আশা আমার পক্ষে সম্ভব হলো না। সত্য পছন্দ চিঠিতে যে আপনাকে আমি আমার শরীরের খারাপ কথা বলে দিয়েছিল, আমি ভালো আছি, আমি ভালো আছি। হ্যাঁ হরনাথ দা, আগামী 15 তারিখে আমার পার্থের জন্মদিন উপলক্ষে আপনাকে কিন্তু আমার বাড়িতে আসতেই হবে। আমি না, না, আমি আরে সংকোচ কিসে হরনাথ দা, সংকোচ কিসে? কোনের টাকা দিতে পারেননি বলে কোনের টাকার আপনাকে দিতে হবে না। সতুদা হ্যাঁ? আপনার অশেষ দয়া। দয়া? দয়া নয় শৈল, দয়া নয়, এ আমার কর্তব্য। হরনাথ দা, আপনি আপনাকে কথা দিন, পার্থের জন্মদিনে যাব যাব, সত্য পছন্দ যাব। আমি নিশ্চিন্ত। আর পার্থের জন্মদিনে নায়েব মশাই অসুলপুরে ভজরি অপেরাকে ভাড়া করেছে, আর শুনলাম সেই দলের হিরো নাকি বাবলা। ভালোই হলো, তাকে নতুন করে নিমন্ত্রণ করতে হলো না। চলে সে কি এইমাত্র আমাদের বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে চলে যাবে? আজ থাকবো, আর একদিন আসবো, সেদিন আমি পেট ফুলে খেয়ে যাবো। সতুদা ভেবে রাখো সত্য পছন্দ, আমি এখন নিতান্ত গরিব। তাই আমার বাড়িতে গেলে আপনাকে আমার আত্মীয় বলে পরিচয় দিতে লজ্জা করবে। সতুদা হ্যাঁ, এ কথার অবশ্য সত্য। আমাদের দেশে এমন অনেক এমন লোক আছে যারা গরিব লোককে দেখে আত্মীয় বলে তারা পরিচয় দিতে লজ্জা হয়, কিন্তু সব মানুষ তো তার সব নয়। তবে মনে রাখবে হরনাথ দা, এই পলাশডাঙ্গা মানুষের কাছে আমার সেই দুর্দিনের বন্ধু, আমার প্রভুপুত্র শ্রদ্ধেয় বড় ভাই স্বয়ং আপনি। সতুদা